নমস্কার, আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আর আমি সমরেশ সর্দার তোমাদের কাছে এই সকালে। আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের একটি অন্যতম টপিকস, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং এটি জটিল দুর্বোধ্য বলে মনে হবে তোমাদের কাছে। তবে আমরা এই ১০ মিনিটের আলোচনায় সেই দুর্বোধ্য জিনিসটি আমরা অতি সরল, সাবলীল এবং সহজ করে তোমাদের কাছে উপস্থিত করে দিচ্ছি। সুতরাং ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো আজকের এই ভিডিওটি। কারণ এই ভিডিওটি তোমাদের অনেক কাজে লাগবে আগামী পরীক্ষার দিনে। আজকের আলোচ্য বিষয় একটা বিখ্যাত উপন্যাস, যে উপন্যাসটি ১৯২০ সালে রচিত হয়েছিল শরৎচন্দ্রের। কি উপন্যাসটি? নিঃসন্দেহে তোমাদের মনে আছে, পথের দাবি। আর সেই পথের দাবির একটি অংশ তোমাদের পাঠ্য দশম শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের। আর তারও নাম দেওয়া হয়েছে কি, পথের দাবি। আসলে আমরা আলোচনার শুরুতেই বলতে পারি, তো তোমরা দেখতে থাকো। শুধু আমরা এটা আলোচনা করব না, সেই সাথে আলোচনা করে দেবো এই টপিকস থেকে, এই উপন্যাসের যে অংশ তোমাদের পাঠ্য, সেই পাঠ্য থেকে যে যে প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে সেগুলো কিন্তু আমরা আলোচনা করে দেবো। সুতরাং ভিডিওটা মোটেই স্কিপ করবে না। আর তোমরা যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে, কারণ এই ধরনের ভিডিও তোমার কাছে সর্বপ্রথম আমরা পৌঁছে দিতে চাই। তো আজকের আলোচ্য বিষয় দশম শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পথের দাবি। আর এই উপন্যাসের যে মূল চাবিকাঠি, মূল চালিকা শক্তি, মূল প্রেক্ষাপট, পটভূমি, মূল বিষয়বস্তু সবটাই আমরা ১০ মিনিটের মধ্যে তোমার কাছে উপস্থাপিত করছি। তোমরা পরীক্ষার খাতায় এইভাবে লিখবে। আলোচনা শুরুতেই বলে রাখি যে প্রখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্রের একটি অন্যতম কালজয়ী উপন্যাস পথের দাবি। আর সেই পথের দাবি উপন্যাসের একটি অংশ মূলত দশম শ্রেণীর পাঠ্যাংশ, তারও নামও পথের দাবি। আর এই পথের দাবি উপন্যাসটির মূল প্রেক্ষাপট পরাধীন ভারতবর্ষের উত্তাল ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট, যেখানে এই পথের দাবি উপন্যাসটিকে আমরা একটি অবশ্যই রাজনৈতিক উপন্যাস বলতে পারি। আসলে আমাদের যে পাঠ্যাংশটি আছে, সেখানে পরাধীন ভারতের সশস্ত্র বিপ্লবের এক আন্দোলন তুলে ধরা হয়েছে, যে আন্দোলনটি একদম রোমাঞ্চকর এবং এই উপন্যাসের একটি খণ্ডচিত্র। নিঃসন্দেহে তোমরা বুঝতে পেরেছ আমরা কি বলতে চাইছি। সংক্ষেপে আবার বলে দিই, প্রখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্রের একটি কালজয়ী উপন্যাস পথের দাবি, যে উপন্যাসটি রচিত হয়েছে ১৯২০ সালে। আসলে এই উপন্যাসটি হলো একটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা ইতিহাস, যে ইতিহাসের মধ্যে তৎকালীন সময়ে ভারতবর্ষের যুবক শ্রেণী ব্রিটিশ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এটাই আছে আমাদের গল্পের প্রেক্ষাপট। আর এই গল্পে আমাদের দশম শ্রেণীর যে গল্পটি, আমাদের যে গল্পাংশটি আছে, তার প্রধান যে চরিত্রটি নিয়ে আবর্তিত হয়েছে, তিনি হলেন কে? তিনি হলেন সব্যসাচী। এই সব্যসাচী আসলে কে? কেন বিভিন্ন সময়ে বিভিন্ন কায়দায় পুলিশের চোখে ধুলো দিয়ে দেশ থেকে দেশান্তরে সে চলে যেতে বাধ্য হয়েছে? কি ছিল তার অভিপ্রায়? আমরা নেতাজি সুভাষচন্দ্রকে দেখেছি, তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন বেশ নিয়ে কিন্তু দেশবাসীকে ঐক্যবদ্ধ করার জন্য, দেশ মাতাকে শৃঙ্খল মুক্ত করার জন্য তিনি একাধিক দেশে গিয়ে যুবক শ্রেণীকে কিন্তু উদ্বুদ্ধ করেছিলেন। তাই তিনি বলতে পেরেছিলেন, গিভ মি ব্লাড, আই গিভ ইউ ফ্রিডম। সত্যি কি তিনি রক্ত চেয়েছিলেন? আমরা বলছি না, তিনি রক্ত চাননি। তিনি চেয়েছিলেন যুবক শ্রেণী মানুষ অর্থাৎ ভারতবাসী ঐক্যবদ্ধ হয়ে আমার সাথে আসুক, আমি স্বাধীনতা ছিনিয়ে আনবো ইংরেজদের কাছ থেকে লড়াই করে। তিনি পেরেছিলেন, কিন্তু দুঃখের বিষয় নেতাজি সুভাষচন্দ্র সেই স্বাধীনতা ভোগ করতে পারেননি। পাশাপাশি আমাদের বিবেকানন্দ বলেছিলেন, তোমার জন্ম কিন্তু মায়ের জন্য বলি প্রদত্ত। সত্যি, কিন্তু আজকে আমরা
সেই দেশমাতৃকার প্রতি আমাদের কতটা ভক্তি, শ্রদ্ধা, মমত্ববোধ, দেশপ্রেম আমাদের মধ্যে আছে, সে বিষয়ে কিন্তু সংশয় আছে। এই যে আমরা সব্যসাচীর কথা বলছিলাম, এই সব্যসাচী হলো একজন ছদ্মবেশধারী এবং অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী। একজন ছদ্মবেশধারী এবং অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী। আর আমাদের এই গল্পের, পথের গল্পের মূল আকর্ষণ হলো কিন্তু এই সব্যসাচী নামক চরিত্রটি। সে ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে একাধিক জায়গায় কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে একাধিক জায়গায় কিন্তু সে বেরিয়ে যেতে সক্ষম হয়েছে। তার একমাত্র কারণ তার মধ্যে ছিল তীক্ষ্ণ বুদ্ধি। এই বুদ্ধিমত্তার জোরে পুলিশের সামনে এসেও পুলিশ তাকে ধরতে পারেনি। সেখানে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করেছে। আর সেখানে দেখানো হয়েছে তার রুগ্ন শরীর, একদম সাধারণ গোছের মানুষ এবং এক অদ্ভুত দর্শনের একটি চরিত্র, যেখানে তাকে কখনো বা দেখা গেছে গ্রীশ মহাপাত্র চরিত্র রূপে। আর সেই গ্রীশ মহাপাত্রের সাজ পোশাকে সে কিন্তু সজ্জিত হয়েছে, তখন কিন্তু সে আর সব্যসাচী নেই। এবং পুলিশের সেই চরিত্র সম্পর্কে পুলিশের সন্দেহ থাকলেও কিন্তু শেষ পর্যন্ত পুলিশরা কিন্তু বিভ্রান্ত হয়েছিল। আর এখানে শরৎচন্দ্রকে আমরা বলতে দেখি, গ্রীশ মহাপাত্রের বেশভূষার সেই অদ্ভুত বাহার স্মরণ করিয়া অপূর্ব কোনো মতে হাসি চাপিয়া রাখিতে পারিল না। কে এই অপূর্ব? এই প্রশ্ন আমাদের মনে জাগে। অপূর্ব কেন হাসি পেলে এই গ্রীশ মহাপাত্রকে দেখে, সেটা আমরা নিশ্চয়ই বলবো, তোমরা থাকো আমাদের সাথে। এখানে আমরা দেখলাম ব্রিটিশ পুলিশের ব্যর্থতা এবং বিপ্লবীদের জয় কেমনভাবে, চলুন দেখি। ব্রিটিশ পুলিশের তীক্ষ্ণ বুদ্ধিধারী পুলিশ অফিসার ছিল, গোয়েন্দা ছিল, যারা এই বিপ্লবীদের, এই সশস্ত্র বিপ্লবীদের নাগাল পেত না। কিন্তু সেটাই আমাদের এই পদ্মাবী গল্পে অতি স্পষ্টভাবে প্রতিমান হয়েছে। আমরা দেখেছি নিমাইবাবু এবং জগদীশবাবু, তারা অনেক চেষ্টা করেও আসল সব্যসাচীকে তারা কিন্তু চিনতে পারেনি, কিন্তু অপূর্ব কিন্তু চিনতে পেরেছিল। গ্রীশ মহাপাত্রের যে বলছিলাম সাধারণ গোছের যে চরিত্র, যে রুগ্ন শরীর, তার মাথার চুল দিয়ে নেবুর গন্ধ ম করে বেরোচ্ছে, যা যে অতিষ্ঠ হয়ে পড়ছে, তা দেখে পুলিশ অফিসাররা, গোয়েন্দারা কিন্তু অবহেলা করেছিল এই গ্রীশ মহাপাত্রকে দেখে। তবে নিমাইবাবু এই গ্রীশ মহাপাত্রের স্বাস্থ্য নিয়ে কিন্তু ব্যঙ্গ করতে ছাড়েননি। আর এখানে নিমাইবাবুকে বলতে শুনি, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই আছে। আসলে এই রুগ্ন শরীরের আড়ালে লুকিয়েছিল সব্যসাচী নামক চরিত্রটি। যে সব্যসাচী তার মায়ের শৃঙ্খল মুক্ত করতে চেয়েছিল, যে সব্যসাচী নিজের জীবনকে বাজি ধরতে চেয়েছিল, তার একমাত্র কারণ এই ব্রিটিশ শক্তিকে ভারতবর্ষ থেকে তাড়ানোর জন্য সে এক এক সময়ে এক এক রূপ ধারণ করেছিল। এটাই তো বিপ্লব, এটাই তো বাংলার ছেলে। আর বাংলার ছেলেরাই বারবার প্রমাণ করেছে মা আমার, আর সেই মাকে রক্ষা করার দায়িত্ব আমারই। তাই তো ক্ষুদিরাম বসু এই অল্প বয়সে সে মাকে সুন্দর রাখার জন্য, সুস্থ রাখার জন্যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে তাকে প্রাণ দিতে হয়েছিল। শুধু ক্ষুদিরাম নয়, অসংখ্য বিপ্লবীদের যুবক শ্রেণীকে কিন্তু তারা বলি প্রদত্ত হয়েছিল বিবেকানন্দের ভাষায়। আর বঙ্কিমচন্দ্র তারা আনন্দমঠ উপন্যাসে তিনি লিখলেন, প্রথম শুরু করেছিলেন বন্দে মাতরম গানটি দিয়ে, যে গানে তৎকালীন সময়ে অসংখ্য যুবক শ্রেণী এই বন্দে মাতরম সঙ্গীতে উদ্বুদ্ধ হয়ে দেশ মাতৃকাকে উদ্ধার করার জন্যে কিন্তু তারা ঝাঁপিয়ে পড়েছিল। নিশ্চয়ই আজকে আমরা শেষের কথা পাঠ কেন্দ্রের যে কথাটি বলছি, এই যে আমাদের রাজনৈতিক উপন্যাস পথদাবী নিয়ে, নিশ্চয়ই এ পর্যন্ত যা বলেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ।
আর যদি বুঝতে না পারো নিশ্চয়ই কমেন্টস করে তোমরা আমাকে উত্তর দেবে। পরবর্তীকালে আমরা কথা দিলাম লাইভ ভিডিও করব তোমাদের জন্য। সরাসরি তোমাদের সাথে আমার অর্থাৎ শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল এবং শিশির কবিতা পাঠ কেন্দ্রের যে কর্ণধর তার সঙ্গে সরাসরি তোমার কথা হবে। চোখে চোখ রেখে আমরা কথা বলবো। আমরা চাই ছাত্র তৈরি করতে। ছাত্রকে বিপদে চালিত করার কোনো বিন্দু মাত্র অভিপ্রায় আমাদের নেই। আসলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার এই পথধাবী উপন্যাসটির মধ্যে দিয়ে তিনি যে বার্তা ভারতবর্ষকে, যে বার্তা সমগ্র পৃথিবীতে তিনি ছড়িয়ে দিতে চেয়েছিলেন, সেটি হলো আর কিছু নয়, সেটি হলো দেশপ্রেম, অপ্রয়োজনীয় মানসিকতা। অর্থাৎ দেশপ্রেম যদি আমাদের মধ্যে থাকে, আমাদের মধ্যে যদি অপরাজেয় মানসিকতা থাকে, তাহলে কোনো শক্তি এই বাংলার বুকে, এই ভারতবর্ষের বুকে এই অশুভ শক্তি মাথা চাড়া দিতে পারে না। বারবারই ছাত্র সমাজ, যুবক সমাজ এই ভারতবর্ষের মাটিতে সেটি প্রমাণ করেছে। আসলে সব্যসাচী বা ডাক্তার সাধারণ অপরাধী নন। এই সব্যসাচী দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রাখতে তিনি কুণ্ঠিত হননি। আসলে তিনি একটা বীর, যিনি ছিলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র, যে বীর ছিলেন আমাদের স্বামী বিবেকানন্দ। আসলে এই সব্যসাচী চরিত্রের মধ্যে আমরা দেখতে পাই একটা চারিত্রিক দৃঢ়তা, দেশের প্রতি একটা অমোঘ টান। যে চারিত্রিক দৃঢ়তা মানে দেশের প্রতি যে দেশপ্রেম, অমোঘ টান, এই গল্পের বা এই উপন্যাসের কিন্তু মূল চালিকা শক্তি। আসলে এই সব্যসাচীর উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে অপূর্ব, তার মধ্যেও কিন্তু দেশত্ববোধ, দেশপ্রেম জাগ্রত হয়েছিল। আর সেই গল্পের একটি জায়গায় আমরা এই অপূর্বকে আমরা বলতে শুনি কি, যাকে ধরবার জন্য তুমি দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছ, তিনি তো দেশেরই লোক। দেশের স্বাধীনতার জন্য তিনি প্রাণ উৎসর্গ করেছেন। খুব মানেটি ভালো করে শোনো। একজন পুলিশের লোক, ব্রিটিশ প্রশাসনিক লোক, তিনি কি বলছেন? তিনি বলছেন যাকে তুমি ধরবার জন্য দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছ, তিনি তো এই দেশেরই লোক। তিনি দেশের স্বাধীনতার জন্য তিনি প্রাণ উৎসর্গ করেছেন। আসলে আমরা এই সব্যসাচী চরিত্রের মধ্যে, আমরা এই অপূর্ব চরিত্রের মধ্যে আমরা দেখতে পাই মানবিকতা, দেখতে পাই জাতীয়তাবোধ। আর সেই জাতীয়তাবোধ ঔপন্যাসিক অতি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন অপূর্ব চরিত্রের মধ্যে দিয়ে। শুধু সব্যসাচী চরিত্রের মধ্যে নয়, অপূর্ব চরিত্রের মধ্য দিয়ে তিনি তুলে ধরেছেন কে অপূর্ব, যিনি একজন ব্রিটিশ শক্তির একজন সৈনিক, পুলিশ, তার মধ্যেও কিন্তু এই দেশত্ববোধ জাগ্রত হয়েছিল এই সব্যসাচীকে দেখে, এই গিরিশ মহাপাত্রকে দেখে। তাই এই অপূর্ব এই যে জাতীয়তাবোধের উদ্বুদ্ধ যুবক শ্রেণীর প্রতি তার একটা মমত্ববোধ ছিল সহানুভূতি। আসলে তিনিও ইংরেজদের কাজ করেও ইংরেজদের বিরুদ্ধে মনে মনে তিনি গর্জে উঠেছিলেন এবং তাদের কর্মের প্রতি তিনি ছিলেন ভীষণ ক্ষুব্ধ। পুলিশের কঠোর শাসনের মধ্যে থেকেও তিনি নিজের অবস্থান কিন্তু পরিবর্তন করেছিলেন, পরিষ্কার করেছিলেন। আর সেখানে আমরা অপূর্বকে বলতে শুনি, তাকে আমি ভক্তি করি, শ্রদ্ধা করি, তাকে আমি আমার মাথার মণি করে রাখি। কি বলছে অপূর্ব? একজন পুলিশের লোক, একজন ব্রিটিশের লোক, তিনি কি বলছেন আবার শুনুন, তাকে আমি ভক্তি করি, শ্রদ্ধা করি, তাকে আমি আমার মাথার মণি করে রাখি। কে বলছে? অপূর্ব বলছে। তোমরা নিশ্চয়ই আমার সামনে যারা এই মুহূর্তে শিশির কবিতা পাঠ কেন্দ্রে
উপবিষ্ট আছো তোমরা আমার ক্লাসটি খুব মানিয়ে শুনছো। আশা করছি তোমাদের এই যে পথের দাবি উপন্যাসের একটি বিশেষ অংশ, তোমাদের পাঠ্য যে অংশটি মূলত অপূর্ব চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, সেই অংশটি তোমাদের পাঠ্য। আর আমি সমরেশ স্যার এই স্বল্প সময়ের মধ্যে নিঃসন্দেহে আশা করছি তোমাদের সামনে সাবলীলভাবে উপস্থাপিত করতে পেরেছি। আর যদি উপস্থিত করতে পারি, তোমরা যারা এই মুহূর্তে আমার সামনে উপবিষ্ট আছো, তোমরা অন্য বন্ধুদের কাছে একটু এই ভিডিওটি শেয়ার করে দেবে। কারণ তোমাদের একটি শেয়ার এবং তোমাদের একটি কমেন্টস, তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদের আর একটি ভিডিও তৈরি করতে আরও 24 ঘন্টা সময় দেয়। আর সেই অপেক্ষায় আমরা আছি তোমার একটি লাইক পাওয়ার জন্য, তোমার একটি কমেন্টস পাওয়ার জন্য, তোমার একটি শেয়ার পাওয়ার জন্য। পরিশেষে আমরা যে বিষয়টি বলে আমরা আজকের এই ক্লাসটি শেষ পর্যায়ে নিয়ে যাব, সেটি হলো এই পথের দাবি। এই গল্পের অর্থাৎ মূল উপন্যাসের মূল সুর হলো দেশপ্রেম। ভালো প্রসঙ্গ। পথের দাবি উপন্যাসের মূল সুর হলো দেশপ্রেম, যেখানে একদিকে আছে প্রবল ব্রিটিশ পুলিশের নির্মমতা। ব্রিটিশ পুলিশ কিন্তু কখনই ভালো ছিল না আমাদের কাছে। তাদের নির্মমতা প্রতিনিয়ত প্রতিক্ষণে কিন্তু ধরা পড়েছে আমাদের এই পথের দাবি উপন্যাসের মধ্যে দিয়ে। শুধু নির্মমতা নয়, এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাই সেটি হলো আমাদের ভারত মাতার অকুতোভয় লড়াইয়ের কাহিনী যুবক শ্রেণীর। আর লেখক অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি প্রমাণ করেছেন যে বিপ্লবীদের ধরাশায়ী করা কেবলমাত্র অস্ত্র দিয়ে সম্ভব নয়। বিপ্লবীদের ধরাশায়ী করা কেবলমাত্র অস্ত্র দিয়ে সম্ভব নয়, কারণ তাদের মূল শক্তি হল তাদের তীক্ষ্ণ মেধা, দেশের প্রতি নিঃস্বার্থ কি ভালোবাসা। আর এই নিঃস্বার্থ ভালোবাসা এনে দিতে পারে আমাদের মুক্তির স্বাদ, নতুন সূর্যের আলো, আগামী দিনের ভবিষ্যৎ। তো আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তোমাদের যদি আমরা যা আলোচনা করলাম আজকের ক্লাসে, যদি কোনো রকম প্রশ্ন থাকে, যারা আমার সামনে উপবিষ্ট আছো তারা সরাসরি প্রশ্ন করবে। আর আমার যে সকল ছাত্রছাত্রী আমার ভিডিও পারের মধ্যে আছে, ভিডিওর মধ্যে আছে, তারা নিঃসন্দেহে তোমাদের প্রশ্ন করবে। আমি বলছি, কথা দিচ্ছি, তোমার যাবতীয় প্রশ্নের উত্তর আমরা দেব। আর ভিডিওটির যদি কোনো রকমভাবে অসঙ্গতি থাকে সেটাও তোমরা বলবে। আমরা পরবর্তীতে তোমার নাম সহ বলে দেবো যে এই ছাত্রটি এই ভিডিও তৈরি করতে বা আমরা আজকে ক্লাসে যে ভুল তথ্য দিয়েছি এই ছাত্রটি ধরে দিয়েছি। আমি তোমার নাম প্রকাশ করব এবং তোমাকে আমরা স্যালুট জানাবো। ধন্যবাদ, নমস্কার। সকলেই ভালো থাকবে, সকলেই সুন্দর থাকবে এবং প্রশ্ন করবে, চোখে চোখ রেখে আমাদের সাথে। নমস্কার।